স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। ভিপি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এই তথ্য জানিয়েছে। শনিবার তাকে হাসপাতালে দেখতে আসেন গণ অধিকার পরিষদ ও বিএনপি নেতারা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন হত্যার উদ্দেশ্যে নূরের উপর হামলা করা হয়েছে। বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন এমন হামলা দেশের মানুষ মেনে নেবে না। গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার যেন এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। এই বিষয়ে আর বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। গণ অধিকার পরিষদ সভাপতির সবশেষ কি অবস্থার কথা জানতে পেরেছেন, জানাবেন আমাদের। নুরু এখনো আইসিইউতে রয়েছেন, তা তিনি শঙ্কামুক্ত নয়। যেটি চিকিৎসকরা বলছিলেন যে তার যে মাথায় যে ইনজুরিটি হয়েছে, তাকে মাথায় যেভাবে আঘাত করা হয়েছে সে কারণে কিন্তু তার শঙ্কা এখনো কাটছে না। তার জ্ঞান ফিরেছে, যেটি আগেও সংবাদেও জানাচ্ছিলাম। কিন্তু তার চিকিৎসকরা যখন কথা বলছিলেন, যেটি বলছিলেন যে নূরের বয়স যেহেতু কম, সেহেতু তিনি সার্ভাইভ করে গেছেন। তার যদি বয়স বেশি হতো তাহলে কিন্তু এটি আরও বেশি তার ঝুঁকির কারণ হতো। এবং আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান তিনি এসেছিলেন, এরপরে জুনায়েদ সাকি তিনি এসেছিলেন। এবং মঈন খান একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে তিনি যেটি বলেছেন যে নূরের এই যে ঘটনা, সেই ঘটনা আসলে খুবই দুঃখজনক। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই ধরনের ঘটনা আর কখনো বাংলাদেশে না ঘটে সেই ব্যবস্থা করা হবে। একই সঙ্গে জুনায়েদ সাকি তিনিও কথা বলেছেন, তিনিও এই ঘটনার তদন্ত এবং বিচারের দাবি করেছেন। একই সঙ্গে যেটি গণ অধিকার পরিষদ থেকে একটি পাঠানো বার্তায় আমাদেরকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 1টার দিকে নূরের খোঁজ খবর নিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করা হবে এবং কেউ যদি দোষী হয় তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এর আগে আমরা যেটি দেখেছি যে রাশেদ কথা বলেছেন গণ অধিকার পরিষদের, এবং তিনিও যেটি বলেছেন তিনি ঘটনার বিচারের দাবি করেছেন। তো এখন পর্যন্ত যদি আমি সবশেষ অবস্থা বলি, নূরের কিন্তু চিকিৎসা চলছে, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেই বোর্ড কিন্তু কাজ করছে, কিন্তু এখনও শঙ্কামুক্ত নয়। তার নাকে ইনজুরি রয়েছে, তার ঘাড়ে ইনজুরি রয়েছে এবং একই সঙ্গে মাথায় কিন্তু ম্যাসিভ ইনজুরি রয়েছে এবং সে কারণে বলা হচ্ছে যে তাকে আইসিইউতে রাখা হচ্ছে এবং তিনি শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তো সোহাগ, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। দুপুর 12টার দিকে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। হামলার ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আওয়ামী লীগের আমলে জাতীয় পার্টি এবং 14 দল যারা আওয়ামী লীগের সম্মতি উৎপাদন করেছে এবং জাতীয় পার্টি আওয়ামী লীগকে যে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, তাদেরকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। দীর্ঘদিনের একটা ফ্যাসিস্ট শাসন চলমান ছিল, তখন এরকম ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পেতাম, কিন্তু 5ই আগস্টের পরে এরকম একটা ঘটনা, এটা সত্যিকার অর্থে খুবই দুঃখজনক। যে অফিসারগুলা বা যারা কর্মরত ছিল তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং জাতীয় পার্টিকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে আমরা এখানে মাঠেই থাকবো। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নেত্রকোনায় জেলা বিএনপির সম্মেলনে এই কথা বলেন তিনি। দীর্ঘ 11 বছর পর নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল 11টায় জেলা শহরের ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে শুরু হয় এই সম্মেলন। এদিকে 17 বছর পর মেহেরপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ।
আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি। দর্শক, নেত্রকোনা থেকে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ। আমরা আছি এই মুহূর্তে নেত্রকোনার ঐতিহ্যবাহী যে মুক্তারপাড়া মাঠ, সেই মাঠে কিন্তু আজকে সকাল থেকেই নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যেই যে ঢাকা থেকে যারা আগত এই অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ, সেই সাথে হাবিবুর নবীন খান সোহেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে প্রায় কয়েক হাজার নেতাকর্মী কিন্তু উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই নেত্রকোনার যে 10টি উপজেলা এবং 5টি পৌরসভা রয়েছে, সবগুলো উপজেলা এবং পৌরসভা থেকে 1515 জন ভোটার কিন্তু আজকে এই সম্মেলনে ভোট গ্রহণের মধ্য দিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। আমরা গত কয়েকদিন ধরেই দেখে আসছিলাম যে গত যে যারা আসলে প্রার্থী হয়েছেন, পাঁচজন প্রার্থী রয়েছেন, সভাপতি পদে 2 জন এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন 3 জন প্রার্থী। তারা 5 জন প্রার্থী কিন্তু প্রত্যেকটি ভোটারের কাছে প্রত্যেকটি এলাকাতে কিন্তু আসলে ঘুরেছেন এবং দেখেছেন যে আসলে সব ভোটারদের কাছ থেকে তাদের ভোট আদায়ের জন্য যা প্রয়োজন, যেভাবে বলা দরকার সেভাবেই কিন্তু বলেছেন। আজকে সেই মহেন্দ্রক্ষণ এবং কিছুক্ষণের মধ্যেই প্রথম অধিবেশন শেষ হবে এবং সেই অধিবেশনের মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় অধিবেশন শুরু হবে। সেখানেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই ভোটের মাধ্যমে কিন্তু আসলে নেতাকর্মীরা ভোট প্রদান করবেন এবং এই ভোট প্রদানের মধ্য দিয়ে তারা কিন্তু আসলে এই যে আগামী যে 3 বছরের জন্য যে নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং 3 বছরের জন্য তারা নেতা নির্বাচন করবেন। আমি আরেকটি বিষয় জানাতে চাই আপনাদেরকে, সবশেষ যে এখানে আসলে যে কাউন্সিলররা রয়েছেন তারা কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এসেছেন এবং যারা কর্মী সমর্থক রয়েছে সবাই কিন্তু মাঠের চতুর্পাশে অবস্থান করছেন এবং ভোটাররাই শুধুমাত্র মাঠে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনার জেলা বিএনপির সম্মেলনের সর্বশেষ পরিস্থিতি। যাব মেহেরপুরে, সেখানকার অবস্থান কি, সেখানকার পরিস্থিতি জানাবেন। কাকুন, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশ আজ নগরীর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে দেশের 34টি জাতি গোষ্ঠীর 1000 প্রতিনিধি অংশ নিচ্ছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জনাব তারেক রহমানের কাছে যে জিনিসটা প্রত্যাশা করি, আমরা আমাদেরকে ক্ষমতায়ন করা, রাজনৈতিকভাবে ক্ষমতায়ন, এবং যাতে আমরা মূল স্রোতে রাজনীতির সাথে কার্যকরী ভাবে কাজ করতে পারি, সেটাই হলো প্রত্যাশা। আমাদের আদর্শজনক শহীদ জিয়াউর রহমান সবাইকে একটা বাংলাদেশি জাতীয়তাবাদী পরিচয় দিয়েছে। এখানে আদিবাসী, হিন্দু বলতে বা উপজাতি বা বাঙালি, মুসলমান সবাই আমরা বাংলাদেশি। দর্শক, ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তন থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, এই আয়োজন ঘিরে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটি অন্যরকম উদ্দীপনা রয়েছে। যদিও এই যে অনুষ্ঠানটি হচ্ছে ক্ষুদ্র জাতীয় নৃগোষ্ঠী জাতীয় প্রতিনিধি সমাবেশ, এটিকে ঘিরে কিন্তু যদিও বিএনপি নেতাকর্মীরা কিন্তু নেই, কিন্তু ময়মনসিংহ দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু অনুষ্ঠানস্থলে এসেছেন এবং আমরা দেখেছি যে প্রায় 1000-এর বেশি কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ জাতিগোষ্ঠীর যে প্রতিনিধি যারা আছেন তারা কিন্তু এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা মাইকের মাধ্যমে শুনতে পাচ্ছি যে অনুষ্ঠান শুরু করার যে মুহূর্তটা সেটা কিন্তু শুরু হচ্ছে এবং একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যিনি মহাসচিব আছেন তিনিও কিন্তু চলে এসেছেন। অর্থাৎ এই যে বিএনপির যে প্রোগ্রামটি হচ্ছে জাতীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে জাতীয় প্রতিনিধি সম্মেলন যেটি ময়মনসিংহ হচ্ছে, সেটিকে ঘিরে কিন্তু আমরা কথা বলেছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষজনের সাথে। তারা চাইছে নতুন বাংলাদেশ, নতুন তাদের তারা স্বপ্ন বুনেছেন এবং তারা চাইছেন যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, তার দিক নির্দেশনা বক্তব্য থাকবে। সব মিলিয়ে আমি যদি বলি এই বিএনপির যে এই আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী কিন্তু বিএনপির
সহযোগী একটি সংগঠন এবং তাদের এই সহযোগী সংগঠনের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য সবশেষ তারা সব প্রস্তুতি নিয়েছে। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে আমার কাছে প্রতিনিধি সম্মেলনের সর্বশেষ খোঁজখবর স্টুডিওতে সোহাগের কাছে। নমন, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ভোটের মাঠ। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচারণা। আর এই বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাবি ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, ডাকসু নির্বাচনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হলে, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান জিম, এবং সেই সাথে কিন্তু আমরা খবর পেয়েছি যে জগন্নাথ হল থেকে শুরু করে হলপাড়ায় কিন্তু ক্যাম্পেইন চালিয়েছে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ। এরকমই কিন্তু প্রতিটি হলের ভেতরে আসা ক্যাম্পেইন চলছে। আমরা আগের দিনগুলোতে দেখেছি যে ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে ক্যাম্পেইন চালালেও যেহেতু আজকে ছুটির দিন এবং সেই সাথে কিন্তু আজকে বৃষ্টি ঘন আকাশ, সেক্ষেত্রে কিন্তু প্রার্থীরা বেছে নিয়েছেন বিভিন্ন হলকে, এবং সেই হলগুলোতে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, জানাচ্ছেন নিজেদের ইশতেহার। এবং আজকে কিন্তু বড় একটি বিষয় হচ্ছে যে আজকে কিন্তু সকালে একটি বিতর্ক প্রতিযোগিতা হয়েছে, যেখানে কিন্তু গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে যারা ছিলেন তারা বিতর্কে অংশ নিয়েছিলেন এবং তাদের ইশতেহার জানিয়েছেন, এবং সেই ইশতেহারের উপর পাল্টা ইশতেহার জানিয়েছেন কিন্তু বিভিন্ন প্রার্থী, এবং তর্ক বিতর্ক চলেছে দুপুর 1টা পর্যন্ত। এবং 3টা বাজে কিন্তু আরেকটি বিতর্ক প্রতিযোগিতা আছে, যেটি কিন্তু স্বাস্থ্য বিষয়ক যে সম্পাদকরা রয়েছেন তারা কিন্তু সেই পদপ্রার্থী যারা তারা কিন্তু সেখানে আসবেন এবং তারা কিন্তু বিতর্ক করবেন। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেডিকেল সেন্টারকে বলা হয় প্যারাসিটামল মেডিকেল সেন্টার, অর্থাৎ যেখানে যে কোনো রোগের চিকিৎসায় কিন্তু প্যারাসিটামল দেওয়া হয়, সেই চিকিৎসা আসলে আরও উন্নত করার জন্য তারা কী কী পদক্ষেপ নেবেন সে বিষয়গুলো তুলে ধরবেন, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু তারা জানাবেন তাদের ইশতেহার, এবং সের উপর ভিত্তি করে কিন্তু শিক্ষার্থীরা বেছে নেবেন কাকে ভোট দেবেন, কোন প্রার্থী তার জন্য যোগ্য এবং তার এজেন্ডা পূরণ হচ্ছে কিনা। আমরা কথা বলেছিলাম ভোটারদের সাথে, তারা বলছেন যে অনেকেই কিন্তু বিভিন্ন আদর্শ লড়াই লড়ছে, কিন্তু ভোট তাকেই দেব যে ভবিষ্যৎ দেখিয়ে ভোট চাইবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। প্রচারণা চলবে 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে কোনো প্রার্থী বা তার সমর্থক অফলাইন বা অনলাইন প্ল্যাটফর্মে কোনোরূপ নির্বাচনী প্রচারণা করতে পারবেন না। শুক্রবার বিকেলে ভিপি পদে 10 জন এবং জিএস পদে 9 জন সহ 25টি পদে মোট 179 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন তো আমরা যেটা আশা করি ভালো কিছুই হবে, এবং আমাদের মূল কথা হচ্ছে যে এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে আমরা তাকেই ভোট দেবো। যে এই পদটির জন্য যোগ্য আমরা তাকেই ভোট দিব, এবং আমরা বিশ্বাস করি যে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন। নির্বাচনটা যদি প্রতি বছর হতো তাহলে আমাদের ছাত্রদের এত দুর্যোগ হতো না। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাজমুল, আনুষ্ঠানিক প্রচারণা তো শুরু হলো, কেমন দেখছেন সবকিছু মিলিয়ে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং সকাল থেকে আমরা দেখেছি যে খুব ভোর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন লাইব্রেরি রয়েছে এবং বিভিন্ন হল রয়েছে, এছাড়াও কিন্তু খাবারের যে সব ক্যান্টিন রয়েছে এবং হোটেলগুলি রয়েছে, সবগুলোতেই কিন্তু এখন যে ভোটারদের কাছে যাচ্ছে, এবং ভোটাররা আসলে বিশ্ববিদ্যালয় যেহেতু প্রার্থী রয়েছে সেই প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে, এবং 21টি আবাসিক হলের মধ্যে 15টি পদ রয়েছে। সেই 15টি পদে কিন্তু আপনারা জানেন যে এইখানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ ডাকসুর যে নির্বাচন, সেই চূড়ান্ত প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ করার পরেই কিন্তু যে 25টি হলে 180 জনে কিন্তু এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী করছে। এর মধ্যে আপনার ভিপি পদে 10 জন, সাধারণ সম্পাদক পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং দীর্ঘ 33 বছর পর আগামী 11ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন ঘিরে আপনারা দেখছেন যে সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত, এবং আমরা যদি হলগুলোতে একটু দেখাতে চাই যে হলেও কিন্তু একই রকমের সেই হলে প্রার্থীরা সেখানে যাচ্ছে, এবং তাদের যে আমরা যদি একটু কথা বলতে চাই যে যেহেতু নির্বাচন তো প্রার্থীরা আসছে, ভোট চাচ্ছে, কেমন সাড়া পাচ্ছেন এবং প্রার্থীরা আসছে আপনাদের কাছে কি বলছেন, কি পরিচয় দিচ্ছেন, কিভাবে বলছেন, কিভাবে ভোট চাচ্ছে? আসলে নির্বাচন অনেক বছর পরে হচ্ছে, তো তাই আমেজটাই অন্যরকম। এখন বলা চলে যে
সেটা সামনে নির্বাচন আসলেই দেখা যাবে। এখন সেই নিয়ে কোনো মন্তব্য করাটাও অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছেন, আমরা যদি দেখাতে চাই যে এখন ঠিক দুপুরবেলা এবং এই যে আমরা দেখছি যে বটতলা এলাকায়, সেই বটতলা এলাকায় কিন্তু যে বিভিন্ন যে খাবারের যে দোকানগুলিতে আছে সেখানে প্রার্থীরা কিন্তু ভিড় করছে। এখন পর্যন্ত আমরা দেখেছি ছাত্র শিবির একটি প্যানেল দিয়েছেন, এছাড়াও ছাত্র দলের একটি প্যানেল দিচ্ছে এবং বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আন্দোলন করছে ওদের একটা প্যানেল ছিল এবং সর্বশেষ আমরা দেখছি যে আরেকটি প্যানেল ঠিক 12:30টার দিকে ঘোষণা করা হয়েছে এবং আমরা দেখছি যে প্রার্থীরা কিন্তু যে প্যানেল নিয়ে তারা যাচ্ছে সেখানে এবং লোকজন কিন্তু যারা ভোটার তারা কিন্তু আসলে বলছে যে আমরা প্যানেল নয়, প্রার্থীর যোগ্যতা দেখে তারা আসলে ভোট দিবেন এবং অতীতে যারা ভালো কাজ করেছে তারা জানেন এবং কারা ভালো কাজ করেছেন এই বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আসলে তারা সিনেটের প্রতিনিধিত্ব করতে চায়। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। নাজমুল, আপনাকে ধন্যবাদ। ইউটিউবার তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর একে একে উঠে আসছে তার নানা অপকর্মের চিত্র। এবার মুখ খুললেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়েম শাহরিয়ার। তার অভিযোগ, একটি ভিডিওকে কেন্দ্র করে তাকে ডিবি অফিসে নিয়ে মারধর করান তৌহিদ আফ্রিদি। আবার বিদেশে বসে সেই মারধর সরাসরি প্রত্যক্ষ করেন ভিডিও কলে। আপনার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছে। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে ডিবি হারুনের ছিল চাচা ভাতিজা সম্পর্ক। ডিবি অফিসে কথিত ভাতের হোটেলে তাদের সখ্যতার ভিডিও উহু করে ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হারুনের ভয় দেখিয়ে সে রাতের বেলা হেন অপরাধ নেই যা করত না। আলোচিত মুনিয়া হত্যার অভিযোগের তীর এখন অপরাধ জগতের ব্যাড বয় তৌহিদ আফ্রিদির দিকে। ফাঁস হওয়া একাধিক ফোনালাপ থেকে জানা যাচ্ছে মুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিল আফ্রিদির। না, সমস্যা কি? সুন্দরী তরুণী নারীদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে কবজায় নিয়ে পুলিশ, মন্ত্রী, এমপিদের কাছে পাঠাতেন আফ্রিদি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের বাধ্য করত হাসিনা সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে। কেউ তার অবাধ্য হলে টিভিতে নিয়ে যেতেন আর সেখানে চলতো অমানবিক নির্যাতন। তৌহিদ আফ্রিদির রোশনালে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম শাহরিয়ার। তার অভিযোগ, কোনো মামলা বা জিডি না থাকার পরও ডিবি অফিসে আটকে রেখে তার উপর অমানসিক নির্যাতন চালায় পুলিশ। আর সেই ঘটনা ভিডিও কলে সরাসরি দেখেন তৌহিদ আফ্রিদি। আমি তাড়াতাড়ি ওখানে চলে গেলাম, যেহেতু ডিবি ডাকছে, না গেলে বাসা থেকে ধরে নিয়ে যাবে। আর আমি তো এরকম কোনো অপরাধও করিনি সেই ভিডিওটার মধ্যে। জিজ্ঞেস না করে আমাকে সাথে সাথে মানে ওইখানে হ্যান্ডকাপ পরায় হাতের মধ্যে, পিছনে মাথার মধ্যে একটা কালো টুপি পরায়। আর পরায় আফ্রিদিকে তখন দেখাইছে যে এটা কি সেই মালটা কিনা। আফ্রিদি কনফার্ম করছে। কনফার্ম করানোর পরেই আমাকে মারধর শুরু করে। প্রচন্ড পরিমাণ আমাকে একই স্থানে এত পরিমাণ আঘাত করে যে আমার জায়গাটা নীল হয়ে যায়। নিউজ 24-কে ভুক্তভোগী সায়েম জানান, তৌহিদ আফ্রিদি কারো উপর নাখোশ হলেই তাকে ডিবি অফিসে নিয়ে চলতো নির্যাতন। আমাকে অন্য রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, ওইখানে আমার হাঁটুর মধ্যে 2টা বাড়ি দিয়ে মাটির মধ্যে বসানো হয়। বসায় বলতেছে মাপচা, তৌহিদ আফ্রিদির কাছে মাপচা। তখন ভিডিও কলে তৌহিদ আফ্রিদির কাছে আমি চিৎকার করে কান্নাকাটি করে মাপ চাই যে ভাই, আমি আমার লাইফে কোনোদিন আমি আপনাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না, ইভেন আমি ইউটিউবিংই ছেড়ে দিব। হচ্ছে এরকম লোক যে তার যেটা ভালো লাগবে, সে যদি ভালো বলে তাকে, তাহলে তাকে সাহায্য করবে, আর যদি খারাপ বলে তাহলে আমার আর ওই রাহির মতো অবস্থা হবে। মারধরের কিছুদিন পর সায়েমকে ডেকে নিয়ে সব ভুলে যেতে বলেন আফ্রিদি। এখনো সেই দিনের মারধরের ট্রমা কাটিয়ে উঠতে পারেননি সায়েম। চান তৌহিদ আফ্রিদির সকল অপকর্মের সুষ্ঠু বিচার। ভিডিওটাকে কেন্দ্র করে তৌহিদ আফ্রিদির একটি কলে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বিগত 3 নির্বাচনের দায়ভার নির্বাচন কর্মকর্তাদের উপরে চাপানো হয়েছে, কিন্তু মূল ভূমিকায় তারা ছিলেন না, এমন দাবি করেছেন উপজেলা, থানা ও সমমানের ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমান। শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে সংগঠনের সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কমিশনের নির্দেশনা অনুযায়ী সব দায়িত্ব পালন করতে পারবেন নির্বাচন কর্মকর্তারা, তবে এজন্য কমিশনের সব ধরনের সহযোগিতা প্রয়োজন। দ্রুত অধ্যাদেশ জারির মাধ্যমে নির্বাচন কমিশন সার্ভিস গঠনের আহ্বানও জানান তারা। 2014, 2018, 2024 এটা হচ্ছে একেবারে রিসেন্ট আমাদের। এই সময়ে যে ইলেকশনগুলো ছিল, ফ্যাসিস্ট স্বৈরাচার যে নামে অভিহিত করি, সেখানে আসলে আমাদের কি কোনো মূল ভূমিকা ছিল? অথচ আমার বন্ধু বান্ধব অথবা আমার আত্মীয়
আত্মীয় স্বজন অথবা আপনারা অথবা অন্য সহকর্মী যারাই আছে সবসময় তারা আমাদেরকেই দায়ী করে। সুন্নি মতাদর্শী তিনটি দল বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি মিলে বৃহত্তর সুন্নি জোট গঠনের ঘোষণা দিয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা করা হয়। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, পুনর্বাসন এবং আহতদের উন্নত চিকিৎসা সহ পুনর্বাসনেরও দাবি জানানো হয়। পরে ঐকমত্যের ভিত্তিতে 21 দফা ঘোষণাপত্র পাঠ করেন তারা। ডাকসুর সাবেক ভিপি নূরের উপর হামলারও বিচার দাবি করেন জোটের নেতারা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ একটি ব্যতিক্রমী ঘটনা হলো এটি আউলিয়া গ্রাম এবং সুফি সাধকদের শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ফসল। উপরন্তু 92% মুসলমানদের আবাসভূমি এদেশের অধিকাংশ সুফিবাদী আদর্শে উজ্জীবিত সুন্নি মুসলমান। শরীয়তপুরের জাজিরায় পূর্ব শত্রুতার জেরে ভাতিজার হাতে চাচা খুন হওয়ায় একদিন পরে ভাতিজার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। দুইজনের মৃত্যু রহস্য নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। যদিও দুই পরিবারের অভিযোগের তীর একে অপরের বিরুদ্ধে, আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। এদিকে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের। বিধান মজুমদার অনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় চাচা খবির সর্দার খুন হন ভাতিজা আলমাস সর্দারের হাতে। নিহতের পরিবারের অভিযোগ, ফজরের আজান ও বয়ান দেয়া নিয়ে দ্বন্দ্বের জেরেই খবির সর্দারকে হত্যা করা হয়। পানিতে ফলাই দিছে, কলিজা নাকি ধরে গেছে, ওর ভিতরে পানি ঢুকা আর উঠছে। পরে আমার বড় বাসির বলে কবি হবে আমি শেষ 3বার বলে 3টা কথা কয়ে শেষ আর শেষ। সাকাত হোসেনের বাড়ির সামনে যায়া আমরা তার পিছিয়ে পড়ে নিয়েছি, যায়া ওখানে আর পাট দিছে, এখানে বুকে পাট দিয়া ওখানে মধ্যে হালাই দিছে। এদিকে ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন ভাতিজা আলমাস সর্দার। সবাই ভেবেছিল চাচাকে হত্যার পর গা ঢাকা দিয়েছে ওই যুবক, কিন্তু চাচা খুনের একদিন না পেরোতেই আবুল কালাম সর্দারের বসতবাড়ির পেছন থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় আলমাসের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, আলমাসকে মেরে মরদেহ গুম করার চেষ্টা করেছিল খবির সর্দারের অনুসারীরা। বাবারে মাইরা এরম ডুম করে আলাই যে বাবা আমরা ফাঁসি চাই, আমরা এর থেকে বড় বিচার আর কিছু না। এমন দুটি হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক স্থানীয়রা। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের। এদের রিলেটিভ একজন রিলেটিভ আরেকজনের মেরে ফেলাইতেছে, এটা একটা চরম সত্যি না? এমন আইন প্রয়োগ করা হোক যে মার্ডার, খুন এগুলো জানি দ্রুত নিষ্পত্তি করা হয়। ঘটনা দুটির তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই বিষয়টা তাদের দীর্ঘদিনের একটা বিরোধ ছিল। লাশ আমরা মর্গে প্রেরণ করছি, সুরাতাল প্রস্তুত করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তৎপর আছি। এটা প্রক্রিয়াধীন। গেল একদিনের মাঝে দুটি হত্যাকাণ্ড নিয়ে আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নারায়ণগঞ্জে পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। গাড়ির চাকা ঘুরলেই দিতে হতো চাঁদা। জুলাই গণঅভ্যুত্থানের পরে পরিবহনের মাফিয়ারা পালালেও বন্ধ হয়নি চাঁদাবাজি, বরং চাঁদাবাজরা আবারও ভিন্ন ফরম্যাটে সক্রিয় হওয়ার চেষ্টা করছে অভিযোগ বিশিষ্টজনদের। শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা নারায়ণগঞ্জ রুটে 5 টাকা বাস ভাড়া কমানো হয়েছিল। তবে 10 মাসের মাথায় গত 20 আগস্ট আরটিসির মিটিংয়ে বাস ভাড়া আবারও 5 টাকা বাড়ানো হয়। পরে নাগরিকদের তীব্র ক্ষোভের মুখে জেলা প্রশাসক বর্ধিত ভাড়া স্থগিতের নির্দেশ দেন। ঢাকা নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন অর্ধ লক্ষাধিক যাত্রী আসা যাওয়া করেন। জুলাই গণ অভ্যুত্থানের পরে পরিবহন মাফিয়ারা পালিয়ে গেলেও এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, দাবি বিশিষ্টজনদের। এই ক্ষেত্রে 5 টাকার হিসাবটা করলে দেখা যাবে 7-8 লাখ টাকার মতন একটা বাড়তি টাকা থাকে, এবং সেই টাকাটাই বিভিন্ন গডফাদার এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে ভাগ বাটারও হয়। 7-8 মাসের মধ্যে যখন নাকি তেল এবং ডিজেলের দাম কমের দিকে সরকারের ভাড়া বৃদ্ধির কোনো নতুন প্রজ্ঞাপন নাই, সেই সময়ে জেলা প্রশাসকের এই উদ্যোগটা উদ্দেশ্য প্রণোদিত এবং জনবিরোধী বলে আমরা মনে করি।
রাজনৈতিক নেতাদের চাঁদার ভাগ দিতেই নব্য পরিবহন মাফিয়ারা এই বাস ভাড়া বাড়ানোর পায়তারা চালাচ্ছে, অভিযোগ স্থানীয়দের। চাঁদা ভিন্নভাবে তাদেরকে দিতে হয়। আমরা মনে করি এই চাঁদাবাজদের দৌরাত্ম্য থেকে নারায়ণগঞ্জবাসীরা মুক্তি পেতে হলে অবশ্যই জোরালো আন্দোলন প্রয়োজন। আবারও চাঁদাবাজরা নানা ফরম্যাটে ছেকে বসেছে, বলছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। পরিবহন ব্যবসায় আপনি দেখবেন ঘুরে ফিরে মুখ একই, আগে যেই দল ছিল নতুন দলের এই পাল্টে যায়, কিন্তু পদ্ধতি একই আছে। আপনি বাস মালিক যারা বাসের একেবারে সত্যিকার মালিক তাদের সাথে কথা বলে দেখবেন, তারা কিন্তু এই সবের ভেতরে নাই। ওই সমিতির নাম করে অনেকটা দখল করে নেওয়া হয়। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন চাঁদাবাজি আগেও ছিল, এখনো আছে। আগে জায়গায় কোকল শাকের দিতাম, কোকল সারের দিতাম, পরে দিতাম, পরে অত ব্যবহার হতো ওরকম দিই না, কিন্তু কম বেশি চাঁদা দিতেই। আর চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। চাঁদাবাজি প্রকাশ্য আমাদের কাছে অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নিই, আমরা মামলা নিই, তাদেরকে গ্রেপ্তার করি। আমরা বিভিন্ন সময় উঠোন বৈঠক করার মতো করি মালিকদের সাথে, শ্রমিকদের সাথে, যে তারা কোনো চাঁদাবাজি শিকার হচ্ছে কিনা। পরিবহন খাতে চাঁদাবাজদের দৌরত্ব বন্ধে প্রশাসন উদ্যোগ নেবে, এমনটি প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মানিকগঞ্জে যমুনার ভাঙনে বিলীন 5টি গ্রামের 2 শতাধিক পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে দিশেহারা এসব পরিবার। ভাঙনের ঝুঁকিতে রয়েছে স্থানীয় বাজার, মাদ্রাসা সহ আরও বিভিন্ন স্থাপনা। এলাকাবাসীর অভিযোগ, নদীর তীব্র স্রোতের পাশাপাশি দিন-রাত অবৈধভাবে বালু তোলায় ভাঙনের ঝুঁকি বাড়ছেই। আগ্রাসী যমুনার ভাঙনে গত 2 মাসে মানিকগঞ্জের 5টি গ্রামের 2 শতাধিক পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি সহ পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, যমুনা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের গতি ও তীব্রতা আরও বেড়েছে। উপজেলার রাহাতপুর বালু মহলের ইজারাদারদের লোকজন নির্দিষ্ট সীমানার বাইরে অবৈধভাবে দিনরাত বালু উত্তোলন করছে বলেও অভিযোগ তাদের। যারা বালি কাটে রিজার্ভ দিয়ে, ওদের জন্য আরো বেশি ক্ষতি। আমি বিশেষ করে বলি যেন এই সরকার প্রশাসন যেন এটা দেখে, মানে নজরে রাখে এই কাজটার জন্য বাইরের লোক আসে এখানে যেন ডিজেল লাগায়, অবৈধ কাজটা মানে বালিটা না কাটতে পারে। সরকারের কাছে আমাদের আবেদন হইতেছে যেন আমাদের এখান থেকে বস্তা যদি ফেলা দিত তাহলে হয়তো আমরা একটু নিরাপত্তা পাইতাম। এ বিষয়ে স্থানীয়রা প্রতিবাদ ও মানববন্ধন করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন, অভিযোগ এলাকাবাসীর। অবৈধভাবে বালু উত্তোলন এটা বন্ধ করলে এবং যদি এই নদী ভাঙ্গন রোধে যদি এখানে বস্তা ফেলানো হয় তাহলে একটু মানে আমরা হয়তো বা নদী ভাঙ্গন থেকে মুক্তি পেতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ভাঙন ঠেকাতে বরাদ্দ চাওয়া হয়েছে। আমাদের বাম তীরটি আমরা একটি প্রকল্প গ্রহণ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থায়ী প্রকল্প হিসাবে যদি এটা অনুমোদন হয় তাহলে বাম তীরের মানুষ অত্যন্ত সুন্দরভাবে জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নদী ভাঙন রোধে হ্রাস হবে। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি যমুনায় অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবি চরাঞ্চলের স্থানীয় বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের অর্থনীতির জন্য বড় সুযোগ তৈরি করেছে ট্রাম্পের ট্যারিফ, এমন মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। শনিবার পল্টনে ইআরএফ কার্যালয়ে আলোচনায় তিনি বলেন, এই বছরই চীন ও ভারতের $2.32 বিলিয়ন বাজার দখলে নিতে পারে বাংলাদেশ। দেশের সার্বিক অর্থনীতি এখন কিছুটা স্বস্তিদায়ক, তবে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বাদে অর্থনীতিতে তেমন উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ব্যাংক খাতে লুটপাট কমলেও দুর্দশা কাটেনি বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশিরভাগ শুল্কই বেআইনি। এই রায়ে রিপাবলিকান প্রেসিডেন্টের আন্তর্জাতিক অর্থনৈতিক নীতি হিসেবে শুল্ক ব্যবহারের কৌশল বড় ধাক্কা খেল। যদিও আপিল আদালত এই রায়ের বিষয়ে বিভক্ত ছিলেন। এদিকে আদালতের রায় কার্যকর হলে বাংলাদেশের উপর চাপানো বাড়তি শুল্ক কমাতে আলোচনার সুযোগ তৈরি হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন দেশের উপর চড়া শুল্ক আরোপ করে ডোনাল্ড ট্রাম্প বিশ্বে যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন তাতে বড় ধাক্কা খেলেন তিনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের আপিল আদালতের রায়ে বলা হয়, তার আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ।
আদালত আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অপব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই রায়ে ট্রাম্প প্রশাসনকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের আদেশও দিয়েছেন আদালত, তবে এখনই স্থগিতাদেশ দেননি। এতে ট্রাম্পের বহুল আলোচিত পররাষ্ট্র ও বাণিজ্য নীতি আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করা হচ্ছে। যদিও এরই মধ্যে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন করার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর জন্য বেশ কিছুদিন সময়ও পেয়েছেন তিনি। আগামী 14 অক্টোবর ওই রায় কার্যকর হবে। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পরে বিভিন্ন দেশের উপর চড়া হারে শুল্ক আরোপ করেন ট্রাম্প। এখন পর্যন্ত সর্বোচ্চ ভারত ও ব্রাজিলের উপর 50% শুল্ক চাপান তিনি। আসমাতুলি, নিউজ 24। পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাভি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পাঞ্জাবের 1600 গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার এই প্রদেশটিতে বন্যায় প্রাণ গেছে 13 জনের। আর এতে সাম্প্রতিক বন্যায় মোট প্রাণহানি বেড়ে 28 জনে দাঁড়িয়েছে। এদিকে লাহোরেও বন্যার পানি ঢুকেছে। বানের পানি প্রবেশের শঙ্কায় রয়েছে বেলুচিস্তানও। একদিকে বন্যা, অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানের জনজীবন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশটির পাঞ্জাব প্রদেশ। আরও ফুলে ফেপে উঠেছে রাভি সহ কয়েকটি নদীর পানি। এতে বানের পানিতে ভাসছে পাঞ্জাবের বেশিরভাগ অঞ্চল। এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণ গেছে। প্রদেশটির 9টি জেলায় বন্ধ রাখা হয়েছে পোলিও বিরোধী অভিযান। বাঁধ খুলে দেওয়ার পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্লাবিত হয় 1,500-এর বেশি গ্রাম। নষ্ট হয়েছে শত শত হেক্টর ফসলি জমি। এমন আবহে আশ্রয় শিবিরে ছুটছেন বাসিন্দারা। শুধু পাঞ্জাব নয়, ভারত বাঁধ খুলে দেয় পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরেও ঢুকেছে বানের পানি। বেলুচিস্তানও শঙ্কায় রয়েছে বলে জানিয়েছে প্রদেশটির সেচ মন্ত্রী। এদিকে স্বস্তিতে নেই ভারতও। বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দেশটির উত্তরাঞ্চল। এতে এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির খবরও মিলেছে। আসমাতুলি, নিউজ 24। ফিলিস্তিনি প্রেসিডেন্টের ভিসা বাতিলের পর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনেও মাহমুদ আব্বাসকে যোগ দিতে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছে বিবিসি। ওয়াশিংটনের অভিযোগ, শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করে ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাইছেন মাহমুদ আব্বাস। আর ইসরায়েল বলছে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদের প্রতিদান হিসেবে বিবেচিত হবে। এদিকে গাজার সিটি দখলের প্রচেষ্টার পাশাপাশি হামলা জোর করেছে ইসরায়েলি বাহিনী। গাজার উত্তর সিটিকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে ইসরায়েল। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।